আসসালামু আলাইকুম। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমরা যতটুকু জানি, এটা একটা ডিজিটাল কারেন্সি। ফিজিক্যালি এর কোনো এক্সিস্টেন্স থাকে না এবং এইটার কোনো সেন্ট্রাল অথরিটি নেই যেটা তাকে কন্ট্রোল করে, এবং এই কারেন্সিটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে তৈরি করা হয়। বাট এইভাবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানা পসিবল না। দ্যাটস ওয়াই আজকে আমরা পার্ট বাই পার্ট ক্রিপ্টো সম্পর্কে এক্সপ্লেন করব, যাতে ভালোভাবে আপনারা বিজ্ঞানের লেভেলে ক্রিপ্টো সম্পর্কে জানতে পারেন। আমাদের এই কোর্সে আপনারা বেসিক লেভেলের ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সম্পর্কে জানতে পারবেন। এই ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সি কি সেইটা জানবো, পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি কেন এবং ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে, এই তিনটা জিনিস। অনেক ছোটবেলায় যখন ক্রিপ্টোকারেন্সি তৈরি হয় নাই, তখন আমার এলাকায় বাজার বসতো এবং সেই বাজারে আমি আপেল বিক্রি করতাম। আমার দরকার ছিল কলার, আমের এবং কমলার। তো যাদের আপেলের প্রয়োজন হতো তাদেরকে আমি আপেল দিতাম এবং এর বিনিময়ে আমার যেটা প্রয়োজন হতো আমি সেইটা নিতাম। এইটাকে বলা হয় বিনিময় পদ্ধতি বা বিনিময় প্রথা। যা এই বিনিময় প্রথার যেমন সুবিধা ছিল, ঠিক তেমনি অসুবিধাও ছিল। আজকের এই ভিডিওতে আমরা কিছু অসুবিধা সম্পর্কে আলোচনা করব। অসুবিধা হচ্ছে, আমি যার কাছ থেকে কলা নিব তার হয়তো আপেলের প্রয়োজন নেই, অথবা আপেল, কলা, কমলা এবং আমের সঠিক মূল্যটা নির্ধারণ করা যেত না। এন্ড এই সমস্যার সমাধান করার জন্য বসে যেখানে মাসরিফ ভাই আমাদেরকে মুদ্রার সাথে পরিচিত করে দেন এবং তিনি বলেন গোল্ড দিয়ে কিছু মুদ্রা তৈরি করা হবে এবং আমরা আমাদের প্রোডাক্ট এই মুদ্রার বিনিময়ে বাই সেল করব, এবং আমাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যায়। আপেল বিক্রি করে মুদ্রা নেই এবং মুদ্রার বিনিময়ে কলা, আম কিংবা কমলা নিয়ে থাকি। বিনিময়ের এই নতুন প্রথার নাম হচ্ছে মুদ্রা প্রথা বা মুদ্রা পদ্ধতি। তবে এই মুদ্রা প্রথারও একটা সমস্যা দেখা দিয়েছিল। যেই সমস্যাটি দেখা দিয়েছিল সেটি হচ্ছে মুদ্রাগুলোর ওজন অনেক অতিরিক্ত হয়, সহজে বহন করা যেত না। এই সমস্যার সমাধানে গ্রামে আবারও বৈঠক করা হয় এবং এই বৈঠকে মাসরিফ ভাই গোল্ড গুলোকে তার নিজের কাছে রেখে দেয় এবং গোল্ডের সম পরিমাণ কাগজের টাকা মার্কেটে ছেড়ে দেয়। এন্ড এই নতুন কাগজের নোট বাজারে চলে আসার জন্য আমাদের প্রায় সকল সমস্যারই সমাধান হয়ে গেল। এখন আমি বাজারে গেলাম এবং আমার আপেলের বিনিময়ে স্বর্ণ নিলাম না, কারণ আপেলের বিনিময়ে আমি এখন টাকা নিচ্ছি। বা কিছুদিন যাওয়ার পরে এই টাকারও কিছু সমস্যা দেখা দিল। সমস্যাটা ছিল, মাসরিফ ভাই যে টাকাটা লঞ্চ করছিল সে এগেন মার্কেটে একটা টাকা লঞ্চ করছে, যার জন্য আমার এই নোটটা আর বাজারে চলতেছিল না। এই সমস্যার সমাধানের জন্য ভাই বাজারে একটা দোকান দিল যেখানে মানি এক্সচেঞ্জ করা যেত, কিন্তু এই পদ্ধতির একটা সমস্যা দেখা দিয়েছিল। ভাই যে টাকাটা লঞ্চ করছিল, লঞ্চ বলতে যে দোকান দিয়েছিল যেখানে টাকা চেঞ্জ করা যেত, একটা টাকার বিনিময়ে আরেক টাকা নেওয়া যেত, সে বলল যে আমার টাকার বিনিময়ে আপনি মাসরিফ ভাই যেই টাকাটা লঞ্চ করছিল সেটা ব্যয় করতে পারেন, বিকজ অফ মাসরিফ ভাইয়ের যে টাকাটা সেটা উইদিন ফিউ ডেজ সেই টাকার ভ্যালুটা 10 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এবং এর মাধ্যমেই শুরু হয়ে গেল টাকার ব্যবসা। টাকার ব্যবসা কখনো শুরুই হতো না যদি না মাসরিফ ভাই প্রথমে গোল্ড রিলিজ করতো। আমার 1 কেজি আপেল খেয়ে যে উপকারিতা হতো সেটা হচ্ছে আপেলের ভ্যালু, এবং এই ভ্যালুর কোনো পরিবর্তন হয় নাই, শুধু বাজার ভেদে দামের পরিবর্তন হয়েছে। এই দাম এখন কন্ট্রোল করে কাগজের টাকা, এবং এই কাগজের টাকাকে কন্ট্রোল করে মাসরিফ ভাই। সেহেতু বাজারের ফুল কন্ট্রোলটা রয়ে গেছে মাসরিফ ভাইয়ের কাছে। চলুন দেখে নেই কিভাবে মাসরিফ ভাই বাজারের কন্ট্রোলটা নিয়ে থাকে বা কন্ট্রোল করে থাকে। মাসরিফ ভাই ডিসাইড করলো যে তিনি আজ বাজারে আরো টাকা লঞ্চ করবে, কিন্তু এর বিনিময়ে তিনি আর কোনো ডলার বা স্বর্ণ নিবে না। এখন দেখুন বাজারে যত যত টাকা ছিল ঠিক সম পরিমাণে প্রোডাক্টও ছিল, কিন্তু যখনই তিনি স্বর্ণ না নিয়ে এগেইন ডলার রিলিজ করলো বা টাকা রিলিজ করলো, তখনই এই আপেলের প্রাইস যত টাকা ছিল তা ইনক্রিজ করে ফেললো। দ্যাট মিনস এখন আপেলের প্রাইস যদি 100 টাকা থাকে, তো মাসরিফ ভাই এগেইন যখন টাকাটা রিলিজ করলো স্বর্ণ না নিয়ে, তখন আপেলের প্রাইসটা হয়ে গেল 150 টাকা। আর এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। মাসরিফ ভাই একটি অ্যারাবিক শব্দ যার ইংলিশ হচ্ছে ব্যাংক, এবং যেই টাকাটা রিলিজ করা হলো সেটাকেই বলা হয় কারেন্সি। এবং সর্বপ্রথম গোল্ড ব্যাকআপ রেখে যেই টাকাটা রিলিজ করা হলো এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড গোল্ড, এবং পরবর্তীতে ব্যাকআপ না রেখে যেই টাকাটা রিলিজ করা হলো সেটাকে বলা হয় ফিয়াট মানি, যা বর্তমানে আমরা সবাই ইউজ করি। এবং এই কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য ফারিন ভাই যে দোকানটা দিয়েছিল তাকেই বলা হয় ফরেন এক্সচেঞ্জ। এবং পরবর্তীতে যে প্রথাটা চালু হলো যে টাকার বিনিময়ে টাকা এক্সচেঞ্জ করা যাবে, সেটাকেই বলা হয় ফরেক্স ট্রেডিং। তাহলে এখন আমরা কারেন্সি বিষয়ে মোটামুটি সবকিছু জেনে গেলাম এবং এটা বুঝতে পারলাম যে আমাদের মার্কেটকে প্রপারলি কন্ট্রোল করতেছে ব্যাংকগুলো। এবং পরবর্তীতে যখন আমরা বললাম যে আমরা এখন কাগজের নোটটাকেও বহন করতে পারবো না, তখন ব্যাংক অনলাইন কারেন্সি নিয়ে এলো, যেমন বিকাশ, নগদ। কারেন্সি বলতে এখানে বোঝানো হয়েছে অনলাইন মেথড, পেমেন্ট মেথড। এখন কথা হচ্ছে আমরা যা চাচ্ছি ব্যাংকের কাছ থেকে ব্যাংক সেটাই দিচ্ছে, তো এখানে ব্যাংকের বেনিফিট কি?
ব্যাংকের বেনিফিট হচ্ছে এখানে ব্যাংকের লাভটাই কমিশন। আমরা কারেন্সি চেঞ্জ করি বা ট্রেডিং করি বা যেটাই করি, ব্যাংক থেকে উইথড্র দেই কিনা কেন, তার পেছনে একটা কমিশন সে রাখে ব্যাংক, এবং এইটাই তার লাভ। ব্যাংক আমাদের টাকার বিনিময়ে তারা আমাদের থেকেই একটা চার্জ রাখে, এটাই তাদের লাভ। তারা নির্দিষ্ট কোনো টাকা ইনভেস্ট করে না, বরং আমরা যে টাকা ইনভেস্টমেন্ট করি সেটা থেকে সে কিছুটা ফি রেখে দেয় তার কাছে। Thanks for watching. Subscribe our YouTube channel, hit the bell icon and join our Telegram channel.